হাতের বাঁধন খুলুন। ডোন্ট অর্ডার মি। জেহেফিলের কড়া কণ্ঠ। আপনাকে অর্ডার করছি না, বলছি এসব পাগলামি বাদ দিয়ে আমার হাতের বাঁধন খুলুন। আমার এসব পাগলামি মনে হয়, তাই না? জেহেফিল কেমন অদ্ভুত গলায় বলল। তাহলে পাগলামির চূড়ান্ত ধাপটা অতিক্রম করি না হয়? ইনান নিশ্চুপ হয়ে চেয়ে রইল। কিছু একটা ঠিক লাগছে না। মনে হচ্ছে জেহেফিল কোনো অঘটন ঘটাবে। ইনানের ভাবনা শেষ হতে দেরি, জেহেফিলের অঘটন ঘটাতে দেরি নেই। সে এসে ইনানের হাতের বাঁধন আরো শক্ত করে বেঁধে দিল। তারপর ক্লোজেট থেকে আরেকটি জামা কাপড় বের করলো। সেই রাতে ইনান ঘুমাতে পারল না। জেহেফিল প্রতিটা ড্রেসে নতুন লুকে ইনানের সামনে আসলো। যত শার্ট, প্যান্ট, কোট, টি শার্ট, স্যুট, টাই যা ছিল সব পরে ইনানের সামনে জ্যাম্প ওয়াক করতে লাগলো। আর বারবার এক কথায় জব করতে লাগলো। আমাকে সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে। ওই ছেলের থেকেও বেশি হ্যান্ডসাম আমি। এটা কেমন বাটারফ্লাই? ইনানকে ঘুমাতে দিল না জেহেফিল। ইনান চোখ বন্ধ করলেই তার বাঁধন আরো টাইট করতো জেহেফিল, যার কারণেই ঘুমাতে ভয় পেত ইনান। না জেহেফিল নিজে ঘুমালো সারা রাত, না ইনানকে ঘুমাতে দিল। জেহেফিলের প্রত্যেকটা লুকে ইনান ফিদা হতো, যদি না তার সাথে জেহেফিলের নর্মাল সম্পর্ক থাকতো। কিন্তু জেহেফিল যে নিজ হতে ওই রিলেশনটা শেষ করেছে, তারপর থেকে আরো বেশি চেঞ্জ জেহেফিল। আগে যেখানে রোজ বাবার সাথে ফোনে কথা বলতো, সেখানে সপ্তাহে 3 দিন 4 মিনিট করে কথা বলার সুযোগ পাই, তাও জেহেফিলের সামনে লাউড স্পিকারে। আর কিছুদিন পর দেখা যাবে সপ্তাহে 1 দিন 1 মিনিট করে কথা বলতে দিবে। ইনান কিভাবে থাকতে পারবে বাবার সাথে কথা না বলে? ইনান ছটফট করতো জেহেফিলের হাতের মুঠোয় থেকে। সারাক্ষণ জেহেফিলের চোখের সামনে থাকতে হতো। গোসলও করতে হতো জেহেফিলের সাথে, কিংবা দরজা খুলে। একাডেমিতে যাওয়া হতো সপ্তাহে 1 দিন, কলেজে তো যাওয়া হতোই না। বাকি দিনগুলো জেহেফিল ইনানের সাথে আঠার মতো লেগে থাকে। ঘুমের থেকে উঠে জেহেফিল ইনানকে পাশে না পেলে পুরো বাড়ি মাথায় তুলত। অস্থির হয়ে ইনানকে ডাকতে থাকবে যতক্ষণ না ইনান সামনে এসে ধরা দেয়। বলতে গেলে একটা সেকেন্ডও ইনান নিজেকে দেওয়ার সময় পেত না। একটু নিজে একা থেকে কিছু ভাববে সেই স্বাধীনতাও তার নেই। বারান্দায় গেলে জেহেফিলও তার পিছু পিছু চলে আসে। রান্নাঘরে গেলেও সুর করে চলে আসে। ইনান দম ফেলার সুযোগ পায় না। দম নিতে না নিতেই জেহেফিল হাজির। ইনানের মনে হয় জেহেফিল মুখে না বললেও মনে মনে বলে, আমাকে না বলে শ্বাস নিয়েছো কেন সোনা? ইনান আতঙ্কে থাকে পুরোটা সময়। কখন না জানি সত্যি সত্যি জেহেফিল তার নাক চেপে ধরে শ্বাস নেওয়ার জন্য। ইনান আশ্রমে বসে পটারির কাজ করে, আর জেহেফিল তাকে দেখিয়ে দেয়। কাজের সময় জেহেফিল একদম প্রফেশনাল, কোনো ফাঁকি দেয় না, ইনানকেও দিতে দেয় না। ইনানের সামনে বসে কড়াই গন্ডায় কাজ উসুল করে। এই দিকটা ভালো দেখে তো বাকি খারাপ দিকগুলো এড়িয়ে যাওয়া যায় না, তাই না? কাজের সময়টুকু ছাড়া ইনান যখন নিজের বানানো কোনো জিনিসকে খুব প্রায়োরিটি দেয়, কিংবা সারাদিন মুগ্ধ হয়ে সেই জিনিসটার প্রতি চেয়ে থাকে, জেহেফিল সেটাকে টুকরো টুকরো করে দেয়। যেমন জেহেফিল একটা মগ বানিয়েছিল, খুব সুন্দর, লতানো ফুলের। ইনানের মগটা এত ভালো লেগেছিল যে সে সারাক্ষণ হাতে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিল। সেটা জেহেফিল সহ্য করতে পারেনি। মগটা নিয়ে বারান্দা থেকে নিচে এমন জোরে আছাড় মারল যে মগের টুকরো অংশগুলো দেখা গেল না। জেহেফিল তখন ইনানের কাজ ছাকিয়ে চোখ রাঙিয়ে বলল, আমি বলেছি না কোনো কিছুতে অতিরিক্ত আকৃষ্ট হবে না আমি ছাড়া? কথা কানে যায় না কেন? আবার জেহেফিল ইনানকে কোথাও কোলাহলপূর্ণ জায়গায় নিয়ে যায় না। মেলা হয়, মেলাতেও না। তার মানুষজন বিরক্ত লাগে। জেহেফিল মানুষ দেখলেই কেমন নাক সিটকায়। ইনানকে নিয়ে যাবে নদীর কাছে, তাও অসময়ে। আবার রাস্তার পাশে ফুচকা চটপটির দোকান থেকে কিছুই খেতে দেয় না, বলে এগুলো অস্বাস্থ্যকর। তাই জেহেফিল নিজেই ঘরে বানিয়ে দেয়। তবুও ঘরের আর বাইরের ফুচকার মধ্যে তফাৎ আছে অনেক। জেহেফিল ঘোরার জন্য যে জায়গাটা সবচেয়ে বেশি প্রেফার করে, জঙ্গল। তা নাকি জঙ্গল সবচেয়ে শান্তির জায়গা মনে হয়, নিরিবিলি নির্জন। বাড়ির পেছনে জঙ্গলে একবার নিয়ে গিয়েছিল। ইনান এত ভয় পেয়েছিল যে সারাটা সময় জেহেফিলের হাত জড়িয়ে ধরেছিল। অথচ জেহেফিলের চোখের তারায় ঝিকমিক করছিল আনন্দ, যেটা দেখে ইনান আরো বেশি ভয় পেয়েছিল। আই নিড স্পেস জেফিল। জেহেফিল তার নিউ স্কাল্পচারের জন্য পেস্ট তৈরি করছিল। গভীর মনোযোগী বিঘ্ন ঘটে ইনানের বলা বাক্যটি কর্ণকুহরে প্রবেশ করায়। মসৃণ কপালে ভাঁজ ফেলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনানের দিকে তাকায়। What did you say? হাতের কাজ ফেলে উঠে দাঁড়ায়। ইনান জেহেফিলের চোখে চোখ রাখে, দৃঢ় গলায় বলে, আই নিড স্পেস জেফি। ইনানের কথা শেষ হবার আগে জেহেফিল ইনানের গাল চেপে ধরে পেস্ট হাতেই। গরম চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, শুনিনি, আবার বলো কি বললে?
ইনান ঢের বুঝতে পারলো জেহেফিলের হুমকি। ইনান বুকে সাহস সঞ্চয় করলো। জেহেফিলের শক্ত আঙ্গুল তার গাল চেপে ধরায় মুখ নাড়াতে কষ্ট হচ্ছিল। ইনানের কাছে স্পষ্ট যে জেহেফিল তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। ইনান জেহেফিলের হাত সরালো। যদি কথাটা আবার না শুনতে চান তাহলে আমাকে ফ্রিডম দিন। আমি তোমাকে ফ্রিডম দেই না? জেহেফিল অবাক গলায় বলল। কোন ব্যাপারে ফ্রিডম দেই না? অনেক ব্যাপারেই, তবে আমার আপাতত বাবার সাথে কথা বলার ফ্রিডম লাগবে। ইউ অলরেডি হ্যাভ দ্যাট। না, কথা বলার সময় আপনি কাছে থাকবেন না। সরি, পারবো না। জেহেফিলের তৎক্ষণাৎ জবাব। তাহলে আমাকে স্পেস দিন। তাও পারবো না। ইনান চোখ বন্ধ করে ম্লান গলায় বলল। আমি ক্লান্ত আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার ভালোবাসায়। আমি আর এই লাইফ লিড করতে পারছি না। এই জীবন আমার জন্য নয়। আমি এভাবে বন্দি থাকতে পারছি না। আই নিড ফ্রিডম। সোজা কথায় বলতে গেলে আমার ডিভোর্স চাই। ইনান চোখ খুলল। জেহেফিলের দিকে চাইতেই আটকে উঠল সে। জেহেফিল রগে গর্জন করছে, ঘাড় কাত করে তার দিকে হিংস্র চোখে চেয়ে আছে। ঘোর অন্ধকারে ঢেকে আছে রুমটা। চারিদিকে গা হিম করা নিস্তব্ধতা। ক্ষণকাল বাদে বাদে ইঁদুরে চিঁচি আওয়াজ করে দৌড়ানোর শব্দ কানে ঢুকছে। নিস্তলার পরিত্যক্ত গোডাউনে ইনান বন্দি করে রাখা হয়েছে। তমসাচ্ছন্ন রুমে বাহির থেকে আসা আলো ছিঁড়েফোঁটাও নেই। ইনান ঘামে জবজবে। শুষ্ক গলাটাকে ঢোক গিলে ভেজানোর বৃথা চেষ্টা করছে। ভ্রজোড়ায় আতঙ্ক উকি দিচ্ছে। ঠোঁট দুটো তীর করে কাঁদছে ভয়ে। একটু পর পর হেঁচকি তুলে কাঁদছে। দুই হাত হাতড়ে হাতড়ে রুমটার মাঝখানে হেঁটে দরজা খুলছে। জেহেফিল তাকে যেই দরজা দিয়ে এনেছিল সেই দরজা। কিন্তু যত বাড়ি এক পা এগোচ্ছে ততবারই মনে হয় সে এখনো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তখন ডিভোর্সের কথা বলার পর জেহেফিল ইনানকে টেনে হিঁচড়ে অন্ধকার গোডাউনে নিয়ে আসে। সিঁড়ি ঘরে কোনো তেমন আলো না থাকায় ইনান গোডাউনের ভেতরটা ভালো করে দেখতেও পারেনি। তার আগে জেহেফিল তাকে ছুঁড়ে মারে রুমের মধ্যে। ইনানের হাত এত শক্ত করে ধরেছে যে ব্যথায় টনটন করে উঠে জায়গাটা। ইনান কিছু বলার আগে জেহেফিল গোডাউনের গেট আটকে দেয়। গেট আটকানোর সময় আবছা চোখে ইনান দেখে জেহেফিলের চোখ মুখের অস্বাভাবিকতা। ওষ্ঠাধর শব্দহীন বিড়বিড় করছে। চোখ দুটো রক্তিম অথচ নিদারুণ বিষাদে নিমজ্জিত। মুখের এক্সপ্রেশন প্রকাশের জন্য কোনো সঠিক শব্দ ইনানের ডিকশনারিতে নেই। ঠিক বুঝলো না ইনান জেহেফিল কি রাগে কাচ্ছে নাকি কান্নায়। যতবার শরীরের শক্তি কুলোয় ততবার ইনান জেহেফিলকে ডেকেছে। এখন গলা শুকিয়ে কাট, একটু পানির আশায় বুক হাহাকার করছে। জেহেফিলের সাড়া পাওয়া যাবে না সে জানে, কেননা ইনানকে এখানে রেখে যাওয়ার পর জেহেফিল সিঁড়ি বেয়ে ওঠা কিংবা নামার আওয়াজ শুনতে পেয়েছে সে। জেহেফিল কি উপরে গিয়েছে নাকি বাসা থেকে বের হয়েছে ইনান ঠাউর করতে পারছে না। চোখ খুলেও আধার, বন্ধ করলেও আধার। এমন না যে ইনান অন্ধকারে ভয় পায়। আগে বাড়িতে কত কারেন্ট যেত, তখন তো সেই অন্ধকারেও ইনান শুয়ে থাকতো। তার বাবা আসতো লাইট হাতে। কিন্তু এখানে পরিস্থিতি যে আলাদা। এখন বাবাও নেই, চারিদিকে না আছে কোনো প্রতিবেশী, আর না আছে ফাঁকা রাস্তায় কারো চলাচল। ইনানের ভয় করছে, ভীষণ ভয়। সে জানে না আদৌ জেহেফিল আছে কিনা বাসায়, নাকি ইনানকে এই পরিত্যক্ত নির্জন ভুতুরে বাড়িতে একা ফেলে গেছে। এই ভাবনা ইনানকে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। যে ইনান ভূতের ভয় পেত না, সেখানে এখন সেই হাস্যকর ভয়টাই পাচ্ছে। এই অন্ধকারেও মনে হচ্ছে তার পাশে কোনো অশরীরীর হাঁটা চলা। ইনান এলোমেলো ভাবে হাত নাড়ানোর ফলে সিলিং থেকে বয়ে আসা কিছু একটা ইনানের মুখে লাগলো। ইনান জিনিসটা হাত দিয়ে ধরে ধরে দেখলো একটা দড়ি, আর দড়িটা নিচের দিকে গোল হয়ে আছে, মানে ফাঁসির মতো দড়ি বেঁধে রাখা হয়েছে। ইনান আতঙ্কিত হয়ে ছিটকে দূরে সরে যায়। পায়ের সাথে কিছু একটা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে নোংরা মেঝেতে। জেহেফিলের থেকে একবার শুনেছিল এই গোডাউনের মালিকের বেশ কয়েকজন কর্মচারী কাজের সময় আগুনে পুড়ে মারা যায় মালিকের গাফলতির কারণেই। মালিক অনুশোচনায় দগ্ধ হয়ে গোডাউনে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাই এই বাড়িটার দাম এত নিম্ন। ইনানের মনে হলো সেই গোডাউনের মালিক এবং কর্মচারীর পোড়া আত্মা ইনানের পাশে ঘুরঘুর করছে। বিকৃত চেহারা নিয়ে ইনানকে চোখ দিয়ে মৃত্যুর তীর ছুঁড়ে মারছে। এই মুহূর্তে ইনানের সবচেয়ে বেশি অসহায় লাগলো। জঙ্গলের এই নির্জন বাড়িতে বিয়ে হয়েছে পর্যন্ত কখনোই ভয় পায়নি সে। ভয় না পাওয়ার কারণ জেহেফিল দুহাতে এমন ভাবে ইনানকে আগলে রেখেছিল যে ইনানের কখনো মনেই হয়নি তারা দুজন যে নিরিবিলি নিস্তব্ধ গভীর জঙ্গলের মাঝে বসবাস করছে। জেহেফিল যে কখনো সেই ভাবনাটুকু ইনানের মনে আনতেই দেয়নি। পরিস্থিতি যেমনই হোক,
জেহেফিল কখনোই ইনানকে একা বাসায় রেখে কোথাও যায়নি, তাই জেহেফিলের প্রস্থানে এতদিনে না হওয়া ভয়টা ইনানকে জাপটে ধরল। এই নিস্তব্ধ পুরীতে সে একা। ইনানের শরীরের পশম দাঁড়িয়ে গেল, ঠান্ডা স্রোত বয়ে গেল প্রতিটি শিরা উপশিরায়, ফ্যাকাশে হলো মুখ, কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে পড়তে বুকের জামা ভিজিয়ে দিচ্ছে। অস্থির হয়ে ইনান জেহেফিলকে ফ্যাসফেসে গলায় ডাকলো, কিন্তু নিজের আওয়াজ নিজের কানে পৌঁছালো না, যেন বোবা কথা বলছে। ইনান শত চেষ্টা করেও কথা বলতে পারল না। বসে থেকে মাটিতে হাত রেখে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলো ইনান। এগুলোর সময় বাড়ি খেলো একটা ভাঙা চেয়ারের সাথে। ব্যথা এবং ভয়ের মিশ্রণে ফুপিয়ে উঠল ইনান, আবারও হামাগুড়ি দিয়ে এগুলো। এবার হাতের উপর দিয়ে নিমিষেই একটা কিছু পিছলে চলে গেল। শিউরে উঠে চিৎকার দিয়ে ইনান পিছু হাঁটল। এটা কি সাপ নাকি ইঁদুর বুঝতে পারল না। ইঁদুর হলে তো আওয়াজ করত, সাপই তো এত চিকন আর পিছিল হয়। ইনানের মুখ নীল হয়ে উঠল, দ্রুত ভাঙা চেয়ারটা খুঁজতে লাগলো, কিন্তু কোন দিকে সেটা বুঝতে না পারায় কাচুমাচু হয়ে দ আকৃতিতে বসলো। অতিরিক্ত ভয়ে ইনান এবার হাওমাও করে কেঁদে উঠল। মনে মনে সে জেহফিলকে ডাকছে, জানে না কেন, তবে এই ভয়ানক পরিস্থিতিতে জেহফিলের কথাই তার মাথায় আসলো। সে ডাকছে জেহফিলকে। প্লিজ জেফিল, বাঁচান আমাকে, দম বন্ধ হয়ে আসছে আমার। জেফিল। ইনানের কথা গলাতেই আটকে আছে, মুখ দিয়ে বেরোচ্ছে না। কেঁদে ওঠার 3 সেকেন্ডের মাথায় গেট ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলে গেল। ইনান খোলা চোখে দেখলো সুঠাম দেখে জেহফিল গোডাউনে প্রবেশ করেছে। ইনান তার অসহায় হাত বাড়ালো, এই আশায় জেহফিল তাকে ধরবে, তাকে এই আজাব থেকে বের করবে, কিন্তু জেহফিল তা করলো না, বরং গেট বন্ধ করে দিল। ইনান ডাকলো জেহফিলকে, কথা ইনানের ঠোঁটের আগাতেই আটকে গেল। অন্ধকারে জেহফিলকে না দেখা গেলেও তার হাঁটার আওয়াজ শব্দ তুলছে। তার নিকট আসছে জেহফিল। ইনান অনুভব করলো জেহফিল হাঁটু মুড়ে তার কাছে বসলো, ঘাড়ে অনুভব করলো উষ্ণ নিঃশ্বাস। বোধ হয় আরেকটু কাছে আসলো জেহফিল, কারণ ইনানের নাকে বাড়ি দিল জেহফিলের স্ট্রং পারফিউমের সুবাস। তার গলায় 1 ইঞ্চি দূরে মুখ রেখে গভীর শ্বাস টানলো জেহফিল, যেন ইনানের ঘ্রাণ এক টানে নিয়ে নিতে চাচ্ছে। ইনান চোখ বন্ধ করলো। যেই মনস্টার থেকে ছাড়া পেতে চেয়েছিল সেই মনস্টারকে এখন সে মনে মনে অনুরোধ করছে বাঁচানোর জন্য। ইনান টের পেল জেহফিলের দূরে সরে যাওয়া। জেহফিল সেই ভাঙা চেয়ারটা ইনানের থেকে কয়েক হাত দূরত্বে রেখে বসলো। ইনান ফিসফিস করে ডাকলো, জেফিল। জেহফিল জবাব দিল না, তবে গাঢ় শ্বাস বেরিয়ে আসার শব্দ পেল ইনান। তার মনে হলো যেন জেহফিল তার ডাকে সাড়া দিয়েছে নিঃশ্বাসের মাধ্যমে। জেহফিল চেয়ারে আর ইনান মাটিতে বসে রইল প্রায় অনেকক্ষণ। না ইনান কোনো কথা বলল, না জেহফিল। তবে ইনানের ভয় কেটে গেছে পুরোপুরি। সে আশ্বস্ত হয়ে বসে রইল। 1 ঘন্টা কেটে যায় নিঃশব্দে। জেহফিলের গাঢ় নিঃশ্বাস আর ইনানের মৃদু নিঃশ্বাসের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই। ইনান নিশ্চিত জেহফিল ঘুমাচ্ছে না, কেননা সে টের পাচ্ছে জেহফিলের দৃষ্টি তার উপরে। এই 1 ঘন্টায় ইনান একটা টুর শব্দ করল না ভয়, কারণ ভয়ও যে নেই। অথচ যখন জেহফিল তাকে এখানে রেখে গিয়েছিল আর 5 মিনিটের মাথায় ইনানের চিৎকার চেঁচামেচি হাহাকারে পরিবেশ ভারী হয়ে গিয়েছিল, আর এখন সে স্বস্তি নিয়ে বসে আছে। আরো 25 মিনিট পর ভস করে ম্যাচের কাঠি জ্বলে উঠল। কাঠি হাতে জেহফিল উঠে দাঁড়ায়। আগুনের মৃদু আলোয় ইনান দেখে গোডাউনটা অন্ধকারের চেয়েও আলোতে বেশি ভয়ানক, যেন হরর মুভির পুরানো বাড়ি। আগুন নিভে যায়, ফের অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। জেহফিল ইনানের সামনাসামনি বসে। ইনানের ডান হাত ধরে নিজের বুকে ঠাকায়। জেহফিলের হাত অসম্ভব ঠান্ডা। ইনানের হাত ধরে তাকে নিজের কোলে বসালো, ভারী গলায় বলল, বলতে পারবে তুমি কেন এতক্ষণ ভয় পাওনি? ইনান চোখে প্রশ্ন নিয়ে তাকায় আধারে ঢাকা জেহফিলের মুখটায়। জেহফিলের কথা মাথায় ঢুকছে না। জেহফিল আবারও বলল গভীর শ্বাস টেনে, 1.5 ঘন্টা আগেও চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছ। অন্ধকার তখনও ছিল, এখনো আছে, তবে এখন কেন ভয় পাচ্ছ না? ইনান চুপ করে থেকে বলল, কারণ এখন আপনি আছেন। এক্স্যাক্টলি বেবি গার্ল। জেহফিলের কণ্ঠ নরম হয়। তোমার দুনিয়াটাও ঠিক এমনই। এতক্ষণ এই অন্ধকারে তুমি একা ছিলে, জানতে যে আশেপাশে কেউ নেই। তারপর আমি আসলাম, তুমি শুধু উপস্থিতিটাই দেখেছ, না কোনো আওয়াজ না কথা। আমার উপস্থিতি তোমাকে শান্ত করলো, অথচ পরিবেশ পরিস্থিতি কিন্তু একই, আধার নীরব, শুধু যুক্ত হয়েছে আমার উপস্থিতি। ভয় কমালো তোমার, বিশ্বাস ছিল তোমার যে আমি থাকলে তোমার ক্ষতি হবে না। আমার উপর নির্ভর হয়েই তোমার ভয় দূর হলো। এইটাই তোমাকে বোঝাতে চেয়েছি। তুমি আমাকে ছেড়ে থাকলে তোমার জীবনটাও এমন অন্ধকার হবে বাটারফ্লাই। আশেপাশে মানুষ থাকলেও তুমি আধারেই তলিয়ে যাবে, ভয় পাবে।
যখন আমি থাকবো তখন ভয় তোমাকে ছুঁতে পারবে না। এই যেমন আমি এতক্ষণ কাছে ছিলাম বলে তুমি ভয় পেলে না। জেহেফিলের যুক্তিতে ইনান বোকা বনে গেল, হতভম্ব হয়ে বলল। এখানে অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। জেহেফিল ইনানের গালে হাত রাখে। সত্যি করে বলো তো, তোমার অবচেতন মন কি শুধুমাত্র আমার আশা অপেক্ষাতেই ছিল না? ইনান নিশ্চুপ থাকে। এটা সত্যি যে জেহেফিল ছাড়া অন্য কারো কথা তার মাথায় আসেনি। তাই বলে তো এই না যে আপনি থাকলেই আমি ভয় পাবো। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। যদি অন্য কেউ থাকতো তাহলে তুমি কি তার উপর বিশ্বাস করতে পারবে যতটা আমার উপর করো? তুমি অজান্তেই আমাকে নিজের জীবনের চেয়েও বিশ্বাস করো। বাটারফ্লাই, তুমি মানো কিংবা না মানো, অন্য কেউ আমার জায়গায় থাকলেও তোমার মনের একাংশে ভয় খেলা করতো। আমি কি মিথ্যা বলেছি? ইনান প্রতিউত্তর করল না। জেহেফিল যা বলছে ঠিক বলছে। কোথাও না কোথাও সে জেহেফিলকেই আশা করছিল। জেহেফিল তার বাটারফ্লাই এর ক্ষতি করবে না, এই বিশ্বাসটাও তার আছে। জেহেফিল মোবাইলের ফ্ল্যাশ অন করলো। ইনানকে কোলে তুলে নিয়ে দোতলায় যেতে যেতে বলল। আমার জীবনটা যেমন তোমার উপর নির্ভর করে, তেমনি তোমার জীবনটাও আমার উপর নির্ভরশীল। অদৃশ্য বাঁধনে আমি আটকা পড়েছি। এই বাঁধন মৃত্যুর আগ পর্যন্ত খোলার নয় বাটারফ্লাই। খুলতে চাইলেই সম্ভব। ইনান আনমনেই বলে ফেললো কথাটা। যখন দেখলো জেহেফিল সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে তখন তার দিকে ফিরল। জেহেফিলের চোখে আবারও বিষাদময় হিংস্রতা নামলো। প্লিজ বেবি গার্ল, এই ধরনের কথা তোমার মুখে যাতে আর না শুনি। আমি তোমাকে শাস্তি দিতে চাই না, ভালোবাসতে চাই। তোমাকে শাস্তি দিলে যে আমি নিজেই শাস্তি পাই। ইনান জেহেফিলের তখনকার কথায় ডুবে গিয়েছিল। যে নিজের মধ্যে ছিল না ইনান, ভুলে গিয়েছিল জেহেফিলের হিংস্রতা। এখন আবার জেহেফিলের হিংস্রতা ফিরে এসছে। সেই মুহূর্তে ইনান বুঝে গেল জেহেফিলের আরেকটি গুণ, ম্যানিপুলেট করার গুণ, কথার মাধ্যমে মানুষকে বশ করা। যেই গুণের প্রথম শিকার ছিল তার বাবা। না হলে কি একদিনেই কারো হাতে মেয়ে তুলে দেওয়া যায়? দ্বিতীয় শিকার ইনান নিজে, যার শিকার কয়েকবার হলেও এখন সে বুঝতে পারছে মুহূর্তের মাঝেই জেহেফিল কাউকে হাতের মুঠোয় রেখে নাচাতে পারে তার ক্ষমতা দ্বারা। ইনান বুঝে গেল যে তার নিস্তার নেই। সে দক্ষ অথচ হিংস্র শিকারের কাছে বন্দী হয়েছে। ইনান খাটে বসা মাত্র হাতে ঠান্ডা অনুভব করলো। নিরুদ্বেগ চাহনিতে হাতে তাকাতেই পিলে চমকায়। রক্ত, তার হাতে রক্ত। দেখলো তার জামাতেও রক্ত লেগে আছে। ইনান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে নিজেকে চেক করে কোথাও কেটে গেল কিনা, কিন্তু কেটে গেলে তো সে ব্যথা পেত। ইনান তন্ন তন্ন করে খুঁজেও শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পায়নি। হঠাৎ মাথায় আসে জেহেফিলের হাত যেখানে যেখানে স্পর্শ করেছে সেখানেই রক্ত, মানে জেহেফিলের রক্ত। জেহেফিল ইনানকে রুমে দিয়ে আজ রুমে চলে গেছে। জেহেফিলের প্রতি ইনানের ভালোবাসা পাহাড় সম অভিমানে ঢাকা পড়লেও স্বামীর প্রতি কর্তব্য তাকে টেনে নিল জেহেফিলের কাছে। রুমের দরজা খুলে বিদঘুটে এক দৃশ্যে চোখ আটকে যায় ইনানের। জেহেফিল ইনানের পোর্ট্রেট আঁকছে ক্যানভাসে। তুলির বদলে তর্জনী, রঙের বদলে রক্ত, আর প্যালেটের জায়গায় জেহেফিলের হাত। ইনানের হাত মুখে চলে যায়। জেহেফিলের হাত কাটা। পরপর কতগুলো আঘাতের চিহ্ন জলজল করছে। ইম্যাচিওর কাপড়ের প্রেমে ঝড় আসলে প্রেমিক প্রেমিকারা যেমন ব্লেড দিয়ে হাত কাটে, তেমন কতগুলো পোচকারি জেহেফিলের হাতে। এখনো তাজা রক্ত গলগল করে হাত বেয়ে ফ্লোর পড়ছে টুপটুপ করে। ইনান রক্ত দেখতে পারে না, তার উপর সেই রক্ত দিয়ে জেহেফিল তার ছবি আছে। দৃশ্যটা হজম হলো না ইনানের। সে তেড়ে গিয়ে ক্যানভাসটা উল্টে ফেলল। কালো রঙের কৌটা থেকে সবগুলো রং ঢালো নিজের রক্তিম ছবির ওপর। হাত দিয়ে লেপটে পুরো ক্যানভাস কালো করে তবেই থামলো ইনান। ক্ষিপ্র দৃষ্টিতে জেহেফিলের দিকে যায় সে। এসব কি ধরনের পাগলামো? জেহেফিল অট্ট হাসি হাসল। হাত ভর্তি রক্ত, সেদিকে খেয়াল নেই তার। হুট করে তার হাসি থামিয়ে বিষণ্ণ মুখে চাইল ইনানের দিকে। তার চেহারায় অসহায়ত্ব, নিগুড় হতাশা দেখে ইনানের বুক ধক করে উঠল। জেহেফিলকে সে সবসময় স্ট্রং দেখে আসছে, এভাবে ভেঙে পড়তে দেখেনি। জেহেফিল ম্লান গলায় বলল, 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ড তুমি আমার চোখের আড়ালে ছিলে বাটারফ্লাই। ওই বদ্ধ গোডাউনে চিৎকার করছিলে সাহায্যের জন্য। আমি নিজেকে কত কষ্টে তোমার কাছে যাওয়া থেকে সামলিয়েছি জানো? তোমাকে কষ্ট দিয়ে যন্ত্রণায় ছটফট করছিলাম আমি, তাই নিজের হাত কাটলাম তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ। ইনান মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল। এতদিন ধরে যেই মানসিক কষ্ট দিয়েছে জেহেফিল, সেই শাস্তি নিজেকে দিল না কেন? শুধু শরীরের কষ্টটাই চোখে পড়ছে, মনে না? জেহেফিল হঠাৎ উৎভ্রান্তের ন্যায় ইনানের কাছে ছুটে আসলো। রক্তমাখা হাতে ইনানের গাল ধরে অস্থির হয়ে বলল, একটু হেল্প করবে আমায় বাটারফ্লাই? স্কাল্পচারের ধারালো ছুরিটা নিয়ে ইনানের হাতে দিল। আমার হাতটা একটু কাটবে? আমি যখন নিজের হাত কেটেছি তখন একটুও ব্যথা পাইনি।
তাহলে তো আমার কোনো শাস্তি পাওয়াই হলো না। তুমি তুমি একটু সাহায্য করো না সোনা, ছুরিটা দিয়ে আমার হাত কাটো। তোমার যে আঘাত যদি একটু গায়ে লাগে আমার, প্লিজ। জেহেফিল ইনানের হাত ধরে ছুরিটা নিজের হাতে ছোঁয়ায়। ইনান তড়িঘড়ি করে হাত সরিয়ে ফেলতে চায়, তবে পারে না। জেহেফিল জোর করে হাতে আঘাত করতে চাইছে। ইনানের এমনিতে মাথা ঘুরছে এত রক্ত দেখে। ধস্তাধস্তি করার পর ইনান ছুরিটা ফেলে দিয়ে অনুরোধ করে জেহেফিলকে। পাগলামি করবেন না, হাতটা ব্যান্ডেজ করুন জেফিল, প্লিজ। রক্ত সহ্য করতে পারছি না, মাথা ঘুরাচ্ছে। ইনানের মাথা ঘোরানোর কথা শুনে থামে জেহেফিল। ইনান উঠতে নেয় ফার্স্ট এইড বক্স আনার জন্য। জেহেফিল তার হাত ধরে থামিয়ে দেয়। আমি যাচ্ছি, তোমার কিছু করতে হবে না, শুধু আমার সামনে বসে থাকো, চোখ বন্ধ করে হলেও। জেহেফিল রুমে গিয়ে হাত ব্যান্ডেজ করে নেয়। ইনান বারবার বলছিল হাত গভীর করে কেটেছে কিনা, হাসপাতালে নেওয়া লাগবে কিনা। জেহেফিল বলল এসব কিছুই করতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। ডিনারের জন্য ইনান নিজেই রান্না করলো। জেহেফিল কিচেন কাউন্টারে বসে আছে। একটু আগেও ইনানের সাথে রাগারাগি করেছে ইনানের রান্না করা নিয়ে। ইনান শুনেনি। মানবিকতার বিচারে সে কখনো অসুস্থ একজন মানুষকে রান্না করতে দিতে পারে না। জেহেফিল নিষ্পলক ইনানকে দেখছে। তার বাটারফ্লাই এত স্নিগ্ধ, কান্নার পর চোখ মুখ ফোলা ফোলা হয়ে আছে, চোখ জোড়া আর গাল দুটো গোলাপি। কি মিষ্টি লাগছে দেখতে। তার বাটারফ্লাইকে কি সে আরো কাঁদাবে? এই কোমল চেহারা দেখার জন্য জেহেফিলকে খাইয়েও দিতে হলো। যদিও জেহেফিলের বাম হাত আঘাতপ্রাপ্ত, তাও সে নিজের দুই হাতকে অক্ষম বলে দাবি করলো ইনানের নিকট। অগত্যা ইনান খাইয়ে দিল জেহেফিলকে। পরদিন থেকে সেই একই রুটিন, যেন কাহিনী একই বৃত্তে চক্রাকারে ঘুরছে। খাও দাও ঘুমাও, চোখের সামনে থাকো ভালোবাসো, যাবে না কোথাও, রাগারাগি, আবারও খাও দাও ঘুমাও, দীর্ঘশ্বাস। সারাদিন নীরব জঙ্গলের মাঝে থাকতে ভালো লাগছে না ইনানের। একটু নিজের বাড়িতে যেতে মন চাইছে, শহরে যেতে, চেনা জায়গায় গিয়ে আনন্দ করতে। এমনকি তার ফ্রেন্ডদেরও মিস করছে সে, যতই স্বার্থপর হোক তারা। ইনানের ফ্রেন্ড তো বাড়ির বাইরেও বের হতে পারে না জেহেফিলের অনুমতি ছাড়া। ইনান কথার অবাধ্য হলে জিনিসপত্র ভাঙচুর করে জেহেফিল, আবার নিজেই সব পরিষ্কার করে। ইনানের দম বন্ধ হয়ে আসছে, যেন সে সোনার খাঁচায় আটকে আছে। যেই খাঁচা বাইরে থেকে দেখতে চাকচিক্যময় মনে হলেও ভেতরে থাকা পাখি ছটফট করছে খোলা আকাশে ডানা ঝাপটানোর জন্য। ধোয়াটে কুয়াশা পরিবেশ জুড়ে, আবহাওয়া শীতে জানান দিচ্ছে এই মাসে বোধ হয় শীত শুরু হবে। আকাশে থালার মতো চাঁদ। জ্যোৎস্নার আলোয় স্নানের উদ্দেশ্যে ইনান মিনি ছাদে এসে দাঁড়ায়। কতদিন এভাবে চাঁদের আলো গায়ে মাখা হয় না। ইনান প্রাণ ভরে শীতল বাতাস টেনে নিয়ে নিজের অন্তরাত্মাকে শীতল করলো। এই আবহাওয়ায় এক কাপ কফি হলে মন্দ হতো না। ইনান পারল না আজ চাঁদের আলো উপভোগ করতে। জেহেফিল এসে তাকে টেনে নিয়ে গেল রুমে। দরজা জানালা আটকে পর্দাও টেনে দিল। ইনানের ভয়ার্ত মন হাহাকার করে উঠল চাঁদের আলো থেকে বঞ্চিত হওয়ার জন্য। জেহেফিল ইনানকে শুইয়ে নিজেও ইনানের বুকে মাথা রাখলো। ইনান জেহেফিলের মাথা সরিয়ে দিয়ে উঠে বসলো। জেহেফিল বিরক্ত হয়। তুমি চাঁদের জন্য আমাকে সরিয়ে দিচ্ছ? দিচ্ছি, কি করবেন এখন? চাঁদকে গিয়ে খুন করবেন? সেই ক্ষমতা থাকলে তো কবেই চাঁদকে ধ্বংস করে দিতাম। জেফিল, ইয়েস প্রিন্সেস। আপনি বদ্ধ উন্মাদ। শুধু তোমার জন্য। কেন এমন করছেন আমার সাথে? আমি কি পুতুল? না, তুমি আমার বাটারফ্লাই। তাহলে কেন বাটারফ্লাইকে উড়তে দিচ্ছেন না? কেন গলায় সুতো বেঁধে রেখেছেন? তোমার ভুলেই যে তুমি আমার কাছে বন্দি বাটারফ্লাই। রোদরঞ্জনের বিষ পান করেছো তুমি। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তোমার শক্তি নিঃশেষ হয়ে গেছে। পড়ে আছো শুধু রোদরঞ্জন ফুলের উপরে। এর দায়ভার কি আমার, বেবি বাটারফ্লাই? ইনানের কণ্ঠ জড়িয়ে আসলো। জেহেফিল ঘুরে ফিরে দোষটা ঠিক তার ওপরেই দিচ্ছে। ইনানের কান্না দেখে জেহেফিল তর্জনী দিয়ে চোখের পানি মুছে দিল। কাঁদবে না বাটারফ্লাই, অকারণে কান্নার অধিকার নেই তোমার। তুমি তো হাসবে। আমার মতো ভাগ্যবান স্বামী পাওয়ায় তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে কেন এই কান্না? জেহেফিল ইনানের গালে হাত বুলিয়ে হঠাৎ করে ঘাড় চেপে ধরে। কাঁদবে আমার কষ্টে, তোমার নয়। তোমার তো কোনো কষ্ট নেই, আমি তো তোমাকে কষ্টে রাখছি না। তুমি সুখে আছো। কাঁদবে সুখের কান্না, ওই কান্নার অধিকার আছে তোমার, বুঝলে? ইনান সাথে সাথে জেহেফিলের পা জড়িয়ে ধরে বসে পড়ল। হেঁচকি তুলে কাঁদতে আরম্ভ করলো সে। মিনতি করে বলল, প্লিজ জেফিল, আমি একটু শান্তি চাই। একটু শান্তি দিন আমায়, একটু ভালো থাকতে দিন। এখনো ভাবার সময় আছে। জেহেফিলের মাথা দপ করে চলে উঠল। ইনানের টুটি চেপে ধরে দাঁড় করায়।
গর্জন করে বলে, আমি তোমাকে শান্তি দেই না? হ্যাঁ, তোমাকে ভালো থাকতে দেই না? কিভাবে এই কথা বলতে পারলে তুমি? কিভাবে এই কথা তোমার ভাবনাতে এলো? বুক কাঁপলো না একবারও? কি না করেছি তোমার জন্য! তোমার পছন্দের সবকিছু তোমার পায়ে এনে ফেলেছি। যা যা আবদার করতে সব, পুরো পৃথিবীটাকে তোমার হাতের মুঠোয় এনে দিয়েছি। নিজের থাকা খাওয়া ঘুম সব স্যাক্রিফাইস করে তোমাকে মাথায় তুলে রেখেছি। মাটিতে পা ফেলতে দেইনি নোংরা লাগবে বলে, ফুলের টোকাও লাগাতে দেইনি। তাও বলছো আমি তোমাকে ভালো রাখি না, সুখে থাকতে দেই না? ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে জেহেফিল ছেড়ে দিল। বার কয়েক কেসে ইনা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। অঝোর ধারায় কপল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে তো এই সুখ চায়নি, সে তো চেয়েছে একটু স্বাভাবিক কাপলের মতো বেঁচে থাকার সুখ। ইনান ফুপিয়ে কাঁদতে লাগলো। জেহেফিল তীব্র গলায় বলল, কান্না থামাও। 1 মিনিটের মধ্যে কান্না না থামালে খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। মুহূর্তের মাঝে ইনান মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করলো। এর চেয়ে খারাপ কিছু সহ্য করার ক্ষমতা নেই তার। জেহেফিল ইনানকে খাটের ওপর ফেলে ইনানের শরীরের ওপর ভার ছেড়ে দেয়। ইনানের গলায় চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি তোমাকে ব্যথা দেওয়ার জন্য, কিন্তু আমি যা বলেছি তার একটা কথাও মিথ্যে নয়। এটা তুমি অস্বীকার করতে পারবে না বাটারফ্লাই। সময় আছে হাতে, তুমি তো বললে, তাই তোমার উচিত হাতে থাকা সময়ের মাঝে এই জীবনের অভ্যস্ত হয়ে যাওয়া, ভাগ্যকে মেনে নেয়ার। ইনান সিলিং এর দিকে চেয়ে আছে। আসলে কি সে ভাগ্যকে মেনে নিতে পারবে? গভীর রাত, হাড়হিম নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। অন্ধকারে ইনান খুব সাবধানে ক্লোজেটের দরজা খুলল। একবার ঘাড় ঘুরিয়ে খাটে ঘুমানো জেহেফিলের দিকে তাকালো। কফির সাথে ঘুমের ওষুধ মিক্স করে দেওয়ায় জেহেফিলের ঘুম এত সহজে ভাঙবে না মনে হচ্ছে। ঘুমের ওষুধ পেয়েছিল জেহেফিলের বক্স থেকে। আগে ঘুম না আসলে জেহেফিল ঘুমের ওষুধ খেত। ইনান পা টিপে টিপে হেঁটে জেহেফিলের কাছে যায়, আবার চেক করে নেয় আসলেই ঘুমাচ্ছে কিনা। যখন নিশ্চিত হলো জেহেফিল গভীর ঘুমে মগ্ন, তখন ফিরে আসলো ক্লোজেটের কাছে। খুঁজতে লাগলো হ্যান্ডকাপ, পেল না। খুঁজে সময় নষ্ট করার মানে হয় না, তাই ইনান একটা ওড়না নিয়ে জেহেফিলের কাছে গেল। হেডবোর্ডের সাথে সাবধানে জেহেফিলের 2 হাত বাঁধলো টাইট করে, খুব সতর্ক হয়ে। তারপর নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস হ্যান্ডব্যাগে ভরে নিল। পালানোর জন্য যা যা লাগবে সবই নিল। মোবাইল পেল না নিজের। জেহেফিলের মোবাইলটা জেহেফিলের পিঠের নিচে। জেহেফিলকে সরানো মুখের কথা না, তাই না জেহেফিলের মোবাইল খুঁজতে গেল না আর। দরজার কাছে এসে একবার পিছু ফিরে দেখলো ঘুমন্ত জেহেফিলকে। কি নিষ্পাপ মুখশ্রী! ঘুমের সময় নিষ্পাপ লাগলেও আদতে এই মানুষটি নিষ্ঠুরতায় কুলসিত। ইনান ফিসফিস করে বলল, ক্ষমা করবেন জিফিল, আমি এই জীবনে অভ্যস্ত হতে পারবো না ভাগ্যকে মেনে নিতে। আমার ঠিকানা আপনি নন, আমার ঠিকানা মুক্ত আকাশে, সেখানে আপনি আমার জন্য জেলখানা। আজ সূর্যের দেখা মিলল না। আকাশ ঢেকে আছে ধোঁয়াটে মেঘে। শীত শীত আবহাওয়া। এই শীতল আবহাওয়ায় খোলা ক্যাফেতে বসে আছে রুহি। রাগে কাঁপছে। অতিরিক্ত রেগে গেলে সে কান্না করে দেয়। এখনো তাই হলো। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে মুখে তেজের আগুন। শরৎ তার পাশে বসে বোনকে সান্ত্বনা দিচ্ছে। রোহিত রক্তবর্ণ চোখ নিবদ্ধ সামনে চেয়ারে নির্বিকার ভাবে বসে কফিতে সিপ দেওয়া পলকের উপর। তার ধ্যান রোহি কিংবা শরতের উপর নেই। সে চোখ ছোট ছোট করে কফির মগকে পর্যবেক্ষণ করছে। তার মানে তুমি হিচকি দিতে দিতে বলল রোহি। তুমি ইরানকে পছন্দ করো? না। মাথা তুলে রোহিত রাগান্বিত মুখশ্রী চেহারায় দৃষ্টিপাত করল পলক। একটু ভুল হয়েছে, আমি ইনানকে ভালোবাসি। শরতের হাত মুষ্টিবদ্ধ হলো। রুহি এক হাত ভাইয়ের হাতের উপর রেখে ইশারায় থামতে বলল। লজ্জা লাগলো না নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে ভালোবাসতে? পলক হাসে। ওর আর আমার বয়সের পার্থক্য সর্বোচ্চ 12 কি 13 হতে পারে। বর্তমানে এটা নর্মাল। কিভাবে পারলে পলক? তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে, তাহলে ব্রেকআপের 1 বছরের মাথায় অন্য কারো মায়া ঝরাতে না তুমি। আমি নিজেও এখনো মুভ অন করতে পারিনি, আর তুমি? মুভ অন করতে পারোনি, কিন্তু ডিরেক্টরদের বিছানায় ঠিক হয়ে যেতে পেরেছো। বাঁকা হেসে বলল পলক। শরৎ চেয়ার ছেড়ে তেড়ে আসলো। রুহি শরতের হাত ধরল। গরম চোখে তাকিয়ে পলককে বলল, আমাকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। এসব আলতু ফালতু খবর তোমাকে দেয় কে? পলকও উঠে দাঁড়ায়। রুহির মুখোমুখি হয়ে বলল, পুলিশ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। তোমার নোংরামি সব ছবি আমার কাছে আছে।
নেহা, তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তাই এক্সপোজ করিনি। তোমার মতো চিটারের মুখ। আর যাই হোক, ভালোবাসার কথা মানায় না। রিলেশনে থাকা অবস্থাতেই তুমি উপরে ওঠার জন্য যে পরিচালকের সাথে বিছানায় গিয়েছো, তার প্রমাণও কিন্তু আমার কাছে আছে। তুমি চাইলে আমি দেখাতে পারি। কি দেখাবো? অপমান এবং ভয়ে রুহির মুখটা এইটুখানি হয়ে গেল। ছোট ভাইয়ের সামনে এত অপমানেও বিব্রত হয়ে গেল সে, তাই কথা ঘোরালো তাড়াতাড়ি। যাই হোক, তোমার সাথে আজে বাজে পাচাল পেরে লাভ নেই। তুমি যে সারা দিন ইনান ইনান করো, সেই ইনানের যে বিয়ে হয়ে গেছে সেই খবর নিশ্চয়ই তোমার কাছে পৌঁছেছে। লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের পিছনে কুত্তার মতো ঘুরতে? তোমার লজ্জা করলো না 4 বাচ্চার বুড়ো বাপের বিছানায় পা ছড়াতে? রুহি দমে গেল, মুখ লাল হয়ে গেল অপমানে। ভেবেছিল পলককে ইনানের কথা বলে অপমান করবে, তা তো হয়নি, বরং রুহির সত্যগুলো সামনে এনে তাকে অপমান করছে। রুহি একটা কথাও না বলে শরতের হাত ধরে বেরিয়ে গেল ক্যাফে থেকে। সে এসেছিল পলকের সাথে প্যাচ আপ করার জন্য। জীবনে পলকের মতো একজন খাঁটি মানুষ পেয়েছিল, কিন্তু হীরাকে কাজ ভেবে দূরে সরিয়ে দেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে পলককে আবারও নিজের জীবনে ফেরাতে চেয়েছিল, কিন্তু পলক যে অজানা কিছু সত্য জেনে যাবে সেটা ভাবতেও পারেনি রুহি। আর এই সত্যের পর নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। যদি পলকের জীবনে ইনান না আসতো, তাহলে রুহি পলকের পা ধরে হলেও নিজের দিকে ঘোরাতো। অতীতের প্রেমের জের ধরে পলকও নিশ্চয়ই মুখ ফিরিয়ে থাকতে পারত না। ইনানই যত নষ্টের গোড়া। ইনানের কারণে পলককে পেয়েও হারালো সে। জোয়ার শক্ত হয়ে গেল রুহির। শরৎকে ধরে নিজের দিকে ফেরালো। তোর ইনানকে চাই, তাই না? শরৎ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, ও এখন ইউজ মাল, ওকে দিয়ে এখন আর কি বাল করব? সেকেন্ড হ্যান্ড মালকে বিয়ে করে লাভ নেই। বিয়ের জন্য না। শরৎ সরু চোখে বোনের দিকে চাইল। রুহির চোখে অন্য কিছুর ইঙ্গিত। দুই ভাই বোন চোখে চোখে ষড়যন্ত্রের ছক কষে ফেলল। ইনান মাথায় হাত দিয়ে বসে আছে ফারাদের বাসার সিঁড়ির সামনে। আজ বড় একটা সর্বনাশ হয়ে গেছে তার। কাল রাতে পালিয়ে সে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। মেন রোডে তার ব্যাগগুলো ছিনতাই হয়ে যায়। 3টা ব্যাগ ছিল, একটা হ্যান্ডব্যাগ যেটায় টাকা পয়সা, বাড়ির চাবি ছিল, আরো বাকি 2টায় প্রয়োজনীয় কাগজপত্র আর বাবা দেওয়া গয়না। গয়না আর হ্যান্ডব্যাগ ছিনতাইকারী নিয়ে যায়। ইনান বাঁচাতে পারে কাগজপত্রের ব্যাগটা। ইনানের এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কাছের মানুষদের নাম্বার মনে না রাখার ফল। জেহেফিলার বাবার নাম্বার ছাড়া কারো নাম্বারই মুখস্থ নেই। মাঝরাতে ইনান কাঁদতে কাঁদতে রওনা দেয় ফারাদের বাড়িতে। হেঁটে হেঁটে সকাল 11:30টায় ফারাদের বাসায় আসে। এর মাঝে দোকান থেকে ধার করে মোবাইল নিয়ে ফোন করেছিল বাবাকে। 5 বার কল করার পর ফোন রিসিভ করে ফুপু। তিনি বলেন যে বাবার অবস্থা তেমন আবারও অসুস্থ হয়ে গেছে, তাই আইসিইউতে রাখা আছে। ইনান নিজের অসহায়ত্বের কথা আর বলল না। ফোন রাখার পর তার মনে হলো কিছু টাকা পাঠিয়ে দেওয়ার কথা। আবারও ফোন দিল, কিন্তু এবার আর তুলল না কেউ উপাস থেকে। ইনান বুঝলো ফুপুর ব্যস্ততা, তার বাবাকে নিয়ে এখন হসপিটালে দৌড়াদৌড়ি করছেন। এদিকে দোকানের লোকটাও মোবাইল দেওয়ার জন্য তাড়া দিচ্ছিল। তাই হতাশ হয়ে ইনান হেঁটে হেঁটেই ফারাদের বাসায় আসে। 2 ঘন্টার পথ লেগেছে 5-6 ঘন্টার মতো। ইনানের পা ব্যথায় টনটন করছে, যেন নিচের অংশ অবশ হয়ে গেছে। ফারাদের গেটের সামনে সিঁড়িতে বসে পড়ল। সকাল থেকে কিচ্ছুটে পেটে পড়েনি, সে আবার না খেয়ে থাকতে পারে না। কষ্টে সৃষ্টে উঠে ফারার বাসায় গেলে আবারও হতাশ হতে হয় তাকে। ফারাদের গেটে তালা মারা। ইনান কান্না করে দেয় অতিরিক্ত হতাশায়। মাথার চুল চেপে ধরে। বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, কথাটির মানে আজ ভালো করে বুঝে গেল সে। ইনানের দাঁড়ানোর শক্তিটুকুও নেই, হাঁটা তো দূরের কথা। প্ল্যান ছিল সে আগে বাড়ি যাবে। বাড়িতে তার এক্সট্রা ফোন আছে, বাবাকে কল করে সব খুলে বলবে। বাবা অবশ্যই তাকে কোনো সমাধান দিবে। তারপর পাসপোর্ট নিয়ে বাবার কাছে চলে যাবে। তাহলে আর জেহেফিল তার নাগাল পাবে না। ব্যাস, কাহিনী খতম। কিন্তু ভাবনা থেকে যে বাস্তবতা ভিন্ন হয় সেটা বেমালুম ভুলে গিয়েছিল ইনান। তাই তো এখন নিঃস্ব হয়ে অভাগীর মতো পড়ে আছে। অন্যান্য ফ্রেন্ডদের বাসাতেও যাওয়া যায়, তবে তাদের বাসাতেও হেঁটে যেতে লাগবে 1.5-2 ঘন্টা। ইনানের শক্তি নেই, তাই ফারাদের খোলা উঠানের দোলনায় গেল বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। জীবন বদলেছে ইনানের। জীবনটাকে যত সহজ ভেবেছিল তার চেয়ে 10 গুণ কঠিন। ইনানের হঠাৎ মনে পড়ল জেহেফিল তাকে না পেয়ে যদি ফ্রেন্ডদের বাসায় এসে খোঁজ নেয়। ইনান তড়াক করে উঠে গেল। আবারও মনে পড়ল সে তো জেহেফিলকে বেঁধে এসছে, এত সহজে কি আর বাঁধন খুলবে নাকি। আবারও নিশ্চিন্তে বসলো। আচ্ছা, জেহেফিল এখন কি করছে?
ইনান কি ভুল করেছে জেহফিলকে বেঁধে? যদি সত্যি সত্যি কোনোদিন বাঁধন খুলতে না পারে, সারা জীবন কি এভাবেই আটকে থাকবে? ও চিৎকার করলেও তো 2-3 কিলোমিটারের ভেতরে কারো দেখা পাওয়া যাবে না। কে শুনবে ওর চিৎকার? এই দুপুরেও নিশ্চয় জেহফিল কিছু খেতে পারেনি। ইনানের হঠাৎ মায়া লাগলো অনেক। জেহফিল কষ্ট পাচ্ছে ওভাবে আটকে থেকে। পরক্ষণে মাথায় আসলো জেহফিলের নির্দয় কর্মকাণ্ডের কথা। ইনান মাথা ঝাঁকিয়ে জেহফিলের প্রতি মায়া ছেড়ে ফেলার চেষ্টা করলো। জেহফিল যা করেছে ইনান তার এক ভাগও করেনি। জেহফিল একটা নিষ্ঠুর মনস্টার, যার মায়া দয়া বলতে কিছুই নেই, খালি আছে রাগ আর নিজের প্রিয় জিনিসটাকে বন্দি করে রাখার চেষ্টা। জেহফিল তো ভুলেই গেছে যে ইনানও একজন রক্তে মাংসে গড়া মানুষ। তার আবেগ অনুভূতির যে দাম আছে তা যেন জেহফিল জানেই না, শুধু জানে কিভাবে নিজের ইচ্ছে অনিচ্ছে ইনানের উপর চেপে দেওয়া যায়, ইনানের হাতে পায়ে সুতো বেঁধে কিভাবে নাচানো যায়, ইনানকে শিকল পরিয়ে কিভাবে নিজের চোখের সামনে রাখা যায়। ইনানের মাঝে মাঝে মনে হয় মালিক যেমন কুকুরকে গলায় চেন পরিয়ে ঘোরায়, ঠিক তেমনই তারা। তবে এখানে পার্থক্য হলো ইনান মালিক আর জেহফিল কুকুর। কেননা ইনানের কিছু সীমিত পছন্দগুলো খুশি মনে করে জেহফিল, সব ঘরের মধ্যকার পছন্দগুলো, যেমন পছন্দের রান্না করে খাওয়ানো, ক্লে দিয়ে কিছু জিনিস বানানো, পছন্দ মতো জামা কাপড় কেনা, মেকআপ কিট, আরো অনেক কিছুই। কিন্তু জেহফিল কুকুর হয়েও মনিবের গলায় কলার পরিয়ে মনিবকে হাতের মুঠোয় রেখেছে। সে যেখানে যেতে চাইবে, যা করতে চাইবে, সব মনিবকে বাধ্য হয়ে করতে হবে, না হলে মনিবকে তার ধারালো দাঁত দিয়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দিবে। এইখানে মনিব একজন অসহায়, আর সব ক্ষমতা কুকুরের হাতে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল ইনান। ভরসা নেই জেহফিলের, যদি কোনো রকমে বাঁধন খুলে চলে আসে। ইনানকে ধরে ফেললে কি করবে জেহফিল? তখন ডিভোর্সের কথা বলাই গোডাউনে আটকে শাস্তি দিয়েছিল। এখন তো আরো বড় কাজ করেছে, সে পালিয়েছে, তাও জেহফিলকে আটকে রেখে কি শাস্তি দিবে এখন? না না, ধুর। ইনান নিজের মাথায় থাপ্পড় মারে। কি সব আবোল তাবোল ভাবনা! সে শাস্তির কথা ভাবতেই চায় না। জেহফিল তাকে পেলেই না শাস্তি দিবে, যেটা কখনোই হবে না সেটা নিয়ে ভেবে লাভ কি? ধুর। বসে থাকতে থাকতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, কিন্তু ভাড়া আর আসলো না। ইনানের পেট খিদে চৌচু করছে, পেটে পানি ছাড়া আর কিছুই নেই। এবার সে উঠে দাঁড়ায়। এভাবে অপেক্ষা করে লাভ নেই, জেহফিল চলে আসলে বিপদ হবে। হাঁটতে হাঁটতে হাইওয়েতে এসে দাঁড়ায়। উদ্দেশ্য মুগ্ধের বাড়ি যাওয়া। অন্যান্য ফ্রেন্ডদের তুলনায় মুগ্ধর বাসা কাছে। রাস্তায় দুর্বল পা ফেলে ফেলে হাঁটছে ইনান। ঠিক তখনই তার পাশে কালো রঙের গাড়ি থামলো। ইনান থমকে যায়, ভয় পেয়ে যায়। সে দ্রুত হাঁটতে নেয় গাড়িটাকে পাশ কাটিয়ে। তার আগেই গাড়ি থেকে বেরিয়ে এসে ইনানকে ঝাপটে ধরে। ইনান চাপা চিৎকার দিয়ে উঠলো, আচমকায় জড়িয়ে ধরায়। ভাবলো জেহফিল, কিন্তু লোকটির পারফিউমের ঘ্রাণ জেহফিলের না। ইনান লোকটির বুকে হাত রেখে ধাক্কা দেয় সজোরে। পলক। ইনান। ধরা গলায় ইনানের নাম উচ্চারণ করে আবারও জড়িয়ে ধরল পলক। পলকের কল্পনাতীত কাজে ইনান বিস্ফারিত নয়নে চেয়ে থাকে। হুটহাট জড়িয়ে ধরার মতো লোক পলক না। পলকের বুকে ইনান পিষে যাচ্ছে, যেন বহুদিন পর প্রিয় মানুষকে দেখতে পেয়েছে পলক। ইনান সরিয়ে দিল পলককে। এদিক দিয়ে খুশিও হলো সাহায্য করার মতো কাউকে পেয়ে। ইনান, তুমি কোথায় ছিলে এতদিন? বিয়ে হয়ে গেছে অথচ আমাকে জানাওনি পর্যন্ত। তুমি জানো তোমার টেনশনে আমার খাওয়া নেওয়া সব বন্ধ হয়ে গেছে। প্রতিটা দিন হন্যে হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম আমি। পলক এক নাগাড়ে আরো অনেক কথা বলে গেল। ইরানের মাথায় ঢুকলো না খিদের চোটে। সে পলককে থামিয়ে দিল। আমাকে আগের মুগ্ধর বাসায় দিয়ে আসুন। এই বলে ইনান গাড়িতে উঠে বসলো। পলকে এসে বসলো ড্রাইভিং সিটে। পলক গাড়ি না চালিয়ে ইনানের দিকে তাকিয়ে রইল। তা দেখে ইনান পলকের সামনে তুড়ি বাজায়। এভাবে কি দেখছেন? তোমাকে অনেক টেন্স লাগছে, কোনো সমস্যা হলে বলতে পারো। ইনান মাথা নাড়ায়, ক্লান্ত গলায় বলে, কোনো সমস্যা নেই, এবার চলুন প্লিজ। পলক মুগ্ধের বাসায় গাড়ি না নিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে দেখে ইনান ভ্রু কুচকে তাকায়। পলক ইনানের কুচকানো ভ্রু দেখে মৃদু হেসে বলল, চোখ মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাওনি। তুমি তো না খেয়ে থাকতে পারো না। এই বলে ইনানের পাশে দরজা খুলে দিল। ইনান লজ্জা পেল অনেক, তবে লজ্জার চেয়ে খিদে বেশি থাকায় সে আর নাকচ করলো না। গপ গপ করে খেয়ে চলছে ইনান, যেন কতদিনের অভুক্ত সে। খাবার মাঝেও মনে পড়লো জেহফিলের কথা। কি করছে তার স্বামী? পলক তার সামনে চেয়ারে বসে খাওয়ারত ইনানকে দেখে চলেছে। আগে থেকে খুব সুন্দর হয়েছে ইনান। পেট পুজোর শেষে তারা গাড়িতে এসে বসলো। পলককে অনেক ধন্যবাদ জানালো সে। পলক বিনিময়ে জানতে চাইলো ইনানের চিন্তার কারণ। তার মনে ইনানের হাজবেন্ড নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে সেগুলোকে সাইডে রেখে আগে ইনানের খবর নেওয়াটা জরুরি।
প্লিজ ইনান, আমাকে ফ্রেন্ড মনে করে সব বলতে পারো, আমি সাহায্য করব। পলক অনেক রিকোয়েস্ট করলো। ইনান শেষমেশ খুলে বলল আসল কাহিনী। জেহেফিলের পরিচয় কিংবা অন্য কোনো তথ্য না বলে সে শুধু স্বামী হিসেবে বলতে লাগলো ঘটনা, যে তার স্বামী মানসিকভাবে অসুস্থ, তার লাইফ হেল করে দিয়েছে, সেখান থেকে পালিয়েছে ইনান। ইনানের মুখে বারবার আমার স্বামী শুনতে শুনতে পলকের বুকে ব্যথা শুরু হলো। এত কষ্ট কেন প্রিয়সীর মুখে অন্য কারোর নাম শুনতে পাওয়া? পলক সিদ্ধান্ত নিয়েছে ইনানকে সাহায্য করবে দেশ ছাড়তে। তার সুযোগ এসেছে। ইনান যদি তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে ইনানকে পেতে আর কষ্ট পোহাতে হবে না পলককে। ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি নিজের করে পেতে চলেছে। ইনানকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইনানের ফ্রেন্ডের বাড়িতে থাকাটা রিস্ক হয়ে যাবে। ইনান প্রথমে আপত্তি জানালেও জেহেফিলের কাছে বন্দির ভয়ে রাজি হয়ে যায়। সন্ধে নেমে আসছে, চারদিক কুয়াশাতে ঢেকে গেছে শীতের পূর্বাভাস। পলক উৎফুল্ল চিত্তে গাড়ি চালাচ্ছে আর একটু পর পর আর চোখে ইনানকে দেখছে। ইনানকে নিজের করে পাওয়ার খুশিতে আত্মহার আসে। ইনান গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভবিষ্যতের অনেক কিছুই ভেবে চলেছে, কিভাবে কি করবে না করবে। পলক তার বাড়ি যাওয়ার জন্য আজকে শর্টকাট পথ বেছে নিয়েছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ইনানের সাথে মায়ের কথা বলাতে হবে। কুয়াশায় ঘেরা রাস্তায় নীরবে গাড়ি চালাচ্ছিল পলক। আচানক পেছন থেকে একটা গাড়ি ধাক্কা মারল। পলক ইনানের মাথা বুকে ধরল সবার আগে। গাড়ির স্টিয়ারিং এর সাথে হাতে প্রচন্ড ব্যথা পেল পলক, কপালেও ব্যথা পেয়েছে। গাড়ি থামায় দ্রুত। ইনানকে ঠিকভাবে বসিয়ে দেখে ইনানের লেগেছে কিনা। ভাগ্যিস ধাক্কাটা তেমন জোরে লাগেনি। পলক রেগে মেগে গাড়ি থেকে বের হয়। এই রাস্তায় গাড়ি চলাচল নিতান্তই কম। ধাক্কা মারা গাড়িটার হেডলাইট জ্বললেও ভেতরের আলো নেভানো। হেডলাইটের তীব্র আলো চোখে বিঁধলে পলক হাত চোখের ওপর নিয়ে কারো কাছে জানলায় হাত দিয়ে নক করে। জোরে জোরে লোকটির উদ্দেশ্যে কথা শুনিয়ে দরজা খোলার আদেশ দেয়। ইনান মাথা ধরে গাড়ি থেকে বের হয়। পলক যদি গাড়িটা না থামাতো তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। হেডলাইটের সাদা আলো চোখে পড়তেই চোখ বুঝে নেয় ইনান। পলক, পলক পেছন ফিরে ইনানকে গাড়ি থেকে নামতে দেখে হন্তদন্ত হয়ে ছুটে আসে। তুমি নামতে গিয়েছো কেন? মাথায় কি ব্যথা পেয়েছো? বেশি ব্যথা? কিছু একটার আওয়াজ পেয়ে ইনান পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। হুট করে পলক তাকে জড়িয়ে ধরল। আরে কি করছেন? ইনান টের পেল পলক জড়িয়ে ধরেনি, বরং তার উপরে পড়ে গেছে। পলকের মাথা ইনানের কাঁধের উপর, আর হাত দুটো ঝুলে আছে। হঠাৎ পড়ে গেল কেন? মাথায় আঘাত পাওয়ার কারণে কি পড়ে গেছে? ইনান পলকের মাথা ধরে দাঁড় করানোর চেষ্টা করতেই পলকের মাথায় ভেজা কিছুর উপস্থিতি টের পেল। হাত সামনে আনতেই দেখতে পেল রক্ত। আটকে উঠল ইনান। ঝট করে মাথায় আসলো সেই নৃশংস মানুষটির কথা। আলোর কারণে চোখ মেলতে পারছিল না ইনান। তার উপর কুয়াশা। সেই মুহূর্তে কুয়াশা ভেদ করে আলোর মাঝে এক লম্বা মানুষের অবয়ব দেখতে পেল। ইনানের চিন্তা সেকেন্ড লাগলো না। চোখ বড় বড় হয়ে গেল তার। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো তার শরীর। নিঃশ্বাসের গতি দ্রুত হলো। শিদাড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অবয়বটি সামনে আসলো ধীর পায়ে। সামনে আসতেই তার চেহারা ঠিকভাবে দেখতে পেল ইনান। ঠোঁট দুটো কেঁপে উঠল তার। কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, জেফি। ইনানের গলা এত কাঁপছিল যে নামটা ঠিকভাবে শেষ করতে পারল না। জেহেফিলের ঠোঁট দুটো প্রসারিত হয়ে সুন্দর হাসিতে রূপ নিল। হাতের ভারী কাঠের স্টিকটা কাঁধে নিয়ে কপালের এলোমেলো চুলে হাত বুলিয়ে পেছনে নিল। নিচের ঠোঁট কামড়ে কিছু একটা বিড়বিড় করে ইনানের মুখের কাছে ঝুঁকল, খুব কাছে। ফু দিয়ে ইনানের সামনে ছোট ছোট চুলগুলো সরিয়ে চমৎকার হেসে ডিপ ভয়েসে বলল, হ্যালো বেবি গার্ল, লং টাইম নো সি। পলক, পলক, এই পলক। কারো ফিসফিসানির আওয়াজে পলকের জ্ঞান ফিরে। তার মাথা ভার, ঝাপসা চোখ আধো আলোতে মেলে তাকানোর চেষ্টা করতেই বন্ধ করে ফেলল প্রচন্ড ব্যথা অনুভব হতেই। মাথা পেছনে শিরশির করছে ব্যথায়। আবারও শোনা যায় কারো উদ্বিগ্ন মিহি কণ্ঠের ফিসফিসানি। এই পলক, উঠুন না পলক। পলক ঘোলাটে চোখ মেলে। ঝাপসা চোখে দেখে তার ভালোবাসার মানুষটি তার খুব কাছে ঝুঁকে আছে। ইনান কথা বলার চেষ্টা করতে গলার কণ্ঠস্বর আটকে আসে। ইনান স্বস্তি পেল পলককে চোখ খুলতে দেখায়। সে দ্রুত পলকের হাত ধরে উঠে বসানোর চেষ্টা করে। ইনানের উপর ভর দিয়ে পলক উঠে ইনানের কাঁধের উপর ভর দেয়। আশেপাশে নজর দেয়। একটা গোডাউন টাইপ জায়গায় তারা আছে। ইনানের দিকে তাকায় প্রশ্নবোধক চাহনিতে। দেখে ইনান কাছে। চুলগুলো এলোমেলো হয়ে ঘামে লেপ্টে আছে কপালে। চোখ মুখ শুকনো, অশ্রুর দাগ বসে গেছে গালে। কতক্ষণ ধরে কাঁদছে মেয়েটা। পলক, আমাদের এখান থেকে পালাতে হবে যত দ্রুত সম্ভব।
চারিদিক তাকাতে তাকাতে সাবধানের বাণীতে বলল ইনান। পলক মুখ খুলল কিছু বলার জন্য, তার আগে ইনান পলকের মুখ চেপে ধরে হাত দিয়ে নিজের ঠোঁটে তর্জনী রেখে গলা খাদে নামিয়ে বলল, জোরে কথা বলবেন না, উনি শুনে ফেলবে। তোমার স্বামী? ইনানের মতো করে বলল। ইনান মাথা ঝাঁকায়। উনি অনেক ভয়ানক। কোথায় সে? দোতলায়। পলক ইনানের কাঁধে হাত রেখে আরেক হাত পকেটে চালান করে। কাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে বলল, আমার মোবাইল কোথায়? উনি রেখে দিয়েছেন। ইনান হেঁচকি তুলে বলল, আমাদের হাতে সময় নেই, উনি যে কোনো সময় চলে আসবে, পালাতে হবে আমাদের পলক। এই ঘোর বিপদের মাঝে পলকের ঠোঁটে হাসির ঝলক দেখা দেয়। এই ফার্স্ট তুমি আমাকে আমার নাম ধরে ডেকেছো ইনান। ইনান বিরক্ত হয়। এসব নাটকের সময় নেই, উঠুন আপনি। ইনান পলকের হাত ধরে ওঠায়। পলক এক হাতে ইনানের কাঁধ ধরে নিজের ভারসাম্য রাখে। ইনান পলককে ধরে ধরে গোডাউনের বাইরে নিয়ে আসে। কোথায় আছি আমরা? জায়গাটার নাম নেই, জঙ্গলের মাঝেই। তুমি এখানে থাকো? হুম। পলক অবাক হয়। ইনানকে যতদূর চিনে সে খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে বেশি। এই নির্জনে একলা পড়ে থাকাটা ওর পছন্দ না। ও থাকতে চায় শত মানুষের ভিড়ে। কোন দিকে যাব? রাস্তার দিকে যাওয়া সম্ভব না, উনি ধরে ফেলবে সহজে। জঙ্গলের দিকে যাওয়া যায়। জঙ্গল ধরে রাস্তায় কি মেন রোডে উঠেছে? উঠেছে মেবি, খেয়াল নেই, কিন্তু আমাদের আগে এক জায়গায় লুকিয়ে থাকা দরকার যাতে উনি খুঁজে না পায়। ইনান পলককে সাথে নিয়ে জঙ্গলের পথে হাঁটা ধরল, গোধূলির আলোকে ভরসা করে। তখন জেহেফিল ইনানকে আর পলককে টেনে হিঁচড়ে তার গাড়িতে ওঠায়। ইনান সাহায্যের জন্য অনেকবার চিৎকার করলেও ফাঁকা রাস্তায় কারোর টিকিটারও দেখা পেল না। জেহেফিলের হাত থেকে ছাড়া পাবার অনেক চেষ্টা করেছে ইনান। জেহেফিল ইনানের গলা থেকে ওড়না নিয়ে ইনানের হাত পেছনে নিয়ে বেঁধে গাড়িতে ওঠায়, আর পলকের মাথার চুল খামচে ধরে টেনে গাড়ির টিকিতে আছড়ে মারে। ইনান যাতে কথা না বলতে পারে তাই মুখে রুমাল গুজে দেয় জেহেফিল। তার মুখ অস্বাভাবিক রকমের শান্ত। এটা যে ঝড়ের পূর্বাভাস তা ভালোই বুঝতে পারছে ইনান। শেষ হয়ে নিত এই ঝড়, কিন্তু পলক, সে দোষ না করে যে শাস্তি পাবে তাও ইনানের জন্য। রাস্তায় কয়েকবার ইনান জেহেফিলের সিটের পেছনে পা দিয়ে ধাক্কা দিয়েছে। যেভাবে পেরেছে সবভাবেই জেহেফিলকে থামাতে চেয়েছে। বাধ্য হয়ে জেহেফিল ইনানের পায়ের সাথে পা পেঁচিয়ে ধরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। পা পেঁচানোর ফলে পায়ে ব্যথার কারণে আর কোনো কিছু করার সুযোগ পায়নি ইনান। বাসায় এসে পলককে সবার আগে গোডাউনে ফেলে ইনানকে নিয়ে উপরে চলে আসে। ইনান কাঁদতে কাঁদতে জেহেফিলের কাছে মিনতি করেছিল, জেহেফিল শোনেনি। ইনানকে রুমে আটকে রেখে সে চলে যায় অন্য রুমে। ইনান দরজা ধরে অনেকক্ষণ বাড়ি দেওয়ার পর তার মাথায় আসে ডুপ্লিকেট চাবিটা আলমারিতে আছে। সেটা নিয়ে খুব সাবধানে দরজা খুলে। জেহেফিলের আশ্রম থেকে আওয়াজ আসায় সেখানে পা টিপে টিপে উকি মারে। দেখে জেহেফিলের হাতে ফিতা জাতীয় কিছু, আর নিচে কয়েকটা লাঠি আর রড। তার চেহারা রক্তবর্ণ, কপালে রক ফুলে আছে। ইনান বুঝে যায় জেহেফিল যে পলককে শাস্তি দিতে চলেছে। জেহেফিল যখন কাজে ব্যস্ত সেই সুযোগে ইনান রুমের দরজা আলতো করে আটকে দেয়। ঘরের তালা নিয়ে মেন দরজাটাও আটকে চলে যায় গোডাউনে পলককে নিয়ে পালানোর উদ্দেশ্যে। সে বাচক নয় মরুক, পলককে বাঁচাতে হবে। ইনান আর পলক জঙ্গলের সাইড ঘেঁষে হাঁটছে, যেখানে পাতা কম, যাতে আওয়াজ না হয়, আর যাতে গভীর জঙ্গলে হারানোর আগেই জঙ্গল থেকে বের হওয়া যায়। প্রায় 20 মিনিটের মতো হাঁটলো তারা। ইনান এই জঙ্গল ধরে এসেছিল একবার ফ্রেন্ডদের সাথে, তাই এই সন্ধ্যার লালচে আলোতে পথটা হালকা চিনতে পারছে। আবার চাঁদের আলোতেও পথ স্পষ্ট দেখা যাচ্ছে। ইনানের মাথায় অন্য চিন্তা। জেহেফিল নিশ্চয় এতক্ষণে জেনে গেছে তাদের পালানোর খবর। যে করেই হোক পলককে নিরাপদে কোথাও পৌঁছে দিতে হবে, যাতে জেহেফিলের হিংস্রতার শিকার না হতে হয় পলককে। ইনান, ওই দেখো আলো দেখা যাচ্ছে। হঠাৎ পলক বলে উঠল। ইনান ভয় পেয়ে গেল। জেহেফিল এসে গেছে কি? কিন্তু না, আলোটা দেখা যাচ্ছে কোনো রাস্তায় চলার গাড়ির। ইনানের মনে যেন প্রশান্তির শীতল বাতাস বয়ে গেল। সে পলককে ধরে রাস্তায় উঠালো, কিন্তু রাস্তায় উঠতেই চমকে গেল। এই রাস্তাটা জেহেফিলের বাসার সামনে রাস্তা ধরে এসেছিল। তার মানে তারা শুধু শুধু জঙ্গলের পথ ধরে হেঁটেছে। রাস্তা দিয়ে আসলে আরো আগেই বহু দূর যেতে পারত। ইনান নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই গালি দিল। এগিয়ে আসছে একটা বাইক। ইনান হাত বাড়িয়ে বাইকটা থামায়। এখন আর সন্ধ্যের লালচে আলো নেই, এখন রাতের শুরু। বাইক থেকে দুজন নেমে আসে, তাদের মাথায় হেলমেট। ইনান আকুল গলায় বলল, দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা অনেক বড় বিপদে পড়েছি। বাইকের একজন হঠাৎ দৌড়ে আসলো পলকের কাছে। অস্থির হয়ে পলকের গাল ধরে বলল, কি হয়েছে তোমার পলক? রক্ত কেন গলায়?
ইনান আর পলক দুজনেই চমকে গেল মেয়েরই কণ্ঠ শুনে। চিনে ফেললো এটা যে রুহি। রুহি মাথার হেলমেট খুললো। শরৎ এগিয়ে আসলো, কৌতূহলী হয়ে বলল, এই অবস্থা কেন আপনাদের? হিনান কি হয়েছে? এত কিছু বলার সময় নেই এখন, তুই প্লিজ পলককে নিয়ে এখান থেকে চলে যা, উনি আহত। পলক ততক্ষণে ইনানের হাত চেপে ধরেছে। তোমাকে একা ছাড়ছে না ইনান, জেনে বুঝে তোমাকে সিংহের গর্তে ঠেলে দিতে পারি না। ইনান পলককে ঠেলতে লাগলো রুহিদের সাথে যাওয়ার জন্য। রুহি আর শরৎ অবাক হয়েই চেয়েছিল। রুহির মনে তখন হিংসার আগুন জ্বলে উঠছে। পলক যেভাবে ইনানকে চেপে ধরেছে যেন বহুদিন পর ফিরে পাওয়া স্ত্রীকে ধরেছে। রুহির বুকে সারাশির মতো কিছু একটা বিঁধল যেন। চোখে জমল জল। পলককে সে অন্য মেয়ের সাথে দেখতে পারে না। ইনানের ওপর জমে থাকা ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠল। শরতের হাত ধরে ফিসফিস করে বলল, এদের মধ্যে কি হয়েছে জানার দরকার নেই। আমি পলককে নিয়ে চলে যাচ্ছি, তুই ইনানকে সামলা। বোনের কথার আড়ালে থাকা কূটনৈতিক ইঙ্গিত ধরে ফেলল শরৎ। লোভাতুর হয়ে উঠল চোখ দুটো। চাঁদের আলোতে ঝিকমিক করা ইনানের ফ্যাকাশে মুখ আর কাপড়ের অবিচ্ছিন্ন অবস্থা দেখে জিভে জল চলে এলো তার। এরকম সুযোগ কয়জনে হাতছাড়া করে। রুহি মুখে করুণার ভাব ফুটিয়ে পলকের কাছে এসে বলল, আই থিংক তোমার হেল্প দরকার বেশি। ইউ আর ইনজুর্ড। শরৎ বরং ইনানকে নিয়ে আসুক, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাই। এই বলে পলককে টেনে আনতে লাগলো, কিন্তু পলক যেন পণ করেছে যাবেই না ইনানকে ছাড়া। ইনানের মনে ভয় হতে লাগলো, কখন না জানি জেহফিল চলে আসে। সে পলককে ঠেলে বাইকে ওঠায়। আমিও আসছি শরতের সাথে, আপনার সত্যিই চিকিৎসার দরকার আগে। জোরাজুরির পর পলক রাজি হয় যেতে। তবে আগে রুহিকে বলল ফোনটা দিতে, সে তার ফোর্সদের কল করবে। কিন্তু রুহি মিথ্যে বলল যে তারা কেউই ফোন নিয়ে বের হয়নি। পলক বাইকে উঠে রুহির পেছনে বসে। তাদের বাইক ছাড়ার পরপরই শরৎ ইনানকে চেপে ধরে নিজের সঙ্গে। ইনান হতচকিত হয়ে বলল, কি করছিস, হাত ছাড়। শরৎ ছাড়ল না। ইনানের জামায় হাত দিয়ে কুৎসিত হেসে বলল, নাও আই ক্যান টেক মাই রিভেঞ্জ। শরতের উদ্দেশ্য বুঝতেই আতঙ্কে নীল হয়ে যায় ইনান। ফ্রেন্ডের থেকে এই ধরনের আশা করেনি সে। ভয় পেয়ে চিৎকার দেয় সে। শরৎ ইনানকে রাস্তার পাশেই জোর করে ধরে জঙ্গলে নিয়ে যেতে চায়। ইনান আর ওর মাঝে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় ইনান খেয়াল করে রাস্তার মাঝে দুর্বল পায়ে দৌড়ে আসছে পলক। তার পেছনে পেছনে ছুটে আসছে রুহি। পলকের সেই শরতের উপর হামলে পড়ে। শরৎকে মাটিতে ফেলে হাত দিয়ে মুষ্টাঘাত করতে করতে বলে, শুয়োরের বাচ্চা, তোর হাতে আমি ইনানকে ভরসা করে ছেড়ে দিয়েছি ওর সম্মান লুট করার জন্য। একের পর এক আঘাত করতে থাকে শরৎকে। রুহি এসে পলককে সরায়। শরৎও উঠে পলকের সাথে মারামারি শুরু করে দেয়। পলক দুর্বল থাকায় শরৎ সহজেই তাকে পরাস্ত করে। ইনানও রুহির সাথে পেরে ওঠে না। রুহি ইনানের হাত মট করে ধরেছে যে ইনান এদিক ওদিক নড়তে পারছে না চোখের পানি ফেলা ছাড়া। পলক শরতের মেইন পয়েন্টে আঘাত করলে শরৎ লুটিয়ে পড়ে মাটিতে। সেই সুযোগে পলক রুহিকে ধাক্কা মেরে ইনানকে নিয়ে দৌড়ে পালায় জঙ্গলের মাঝে। শরৎ আর রুহিও তাদের পিছু ছুটে আসে। জঙ্গলের মাঝে বেশি দূর এগোতে পারে না তারা। পলক তাই ইনানকে নিয়ে একটা বড় গাছের নিচে গর্তে লুকিয়ে পড়ে। ইনানকে নিজের বুকে শক্ত করে ধরে রাখে। রুহি আর শরৎ এদিকটায় হাঁপিয়ে গিয়ে আসে। এদিকেই আছে কোথাও লুকিয়ে। রুহির শোধায়, শালাকে আজ ছাড়ছি না, আমার মুখ থেকে খাবার কেড়ে নেয়া। শরৎ রাগত গলায় বলল। রুহি হঠাৎ শরতের শার্ট ধরল। তীক্ষ্ণ চোখে চারিদিকে নজর বুলিয়ে ফিসফিস করে বলল, ইউ শুড গো। কেন? কেউ আসছে মনে হচ্ছে। শরৎও কান পেতে দূর থেকে আসা পাতার কড়মড়ে আওয়াজ শুনল। কে আসবে এই জঙ্গলে? কোনো পশু হতে পারে, যেই আসুক আমাদের পালানো উচিত। রুহি এবার শরতের হাত ধরে জঙ্গল থেকে বেরিয়ে আসলো। আগে নিজেদের প্রাণ বাঁচানো জরুরি। তাদের নিজেদের বাইকে করে উঠে পালালো। এদিকে ইনানকে জড়িয়ে ধরে আছে পলক। ইনানের বুকে ধুকপুকানি পলক স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ইনানের দিকে তাকায়। চাঁদের আলোয় ইনানের ভয়ের তো চোখ আর কম্পিত ঠোঁট দেখা যাচ্ছে। ইনান একটু পর পর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেটা পলককে বারবার আকর্ষিত করছে। ইনানের শরীরের ঘ্রাণই তার মাতাল হওয়া জোগাড়। এই প্রথম ইনানের এত কাছে আসা, জড়িয়ে ধরা। ইনানের মোহিত করা ঠোঁট আর ঘ্রাণে পলক ভুলে গেল তারা যে বিপদে আছে। মাথা কাজ করা বন্ধ করে দিল। মনের ভেতর কেমন নেশালো এক অনুভূতি তাকে জাপটে ধরে আছে। ইনান যখন কারো আওয়াজ না পেয়ে পলকের উপর থেকে উঠতে যাবে, সেই সময় পলক অচিন্তনীয় একটা কাজ করে ফেলল। ইনানের কোমর চেপে তার ঠোঁটে চুমু দিল সে।
ইনান দ্রুত ছিল, তার অবচেতন মন তাকে বিপদের সংকেত দিল ঠিকই, তবে দেরি হয়ে গেল। ইনান মুখটা উঠিয়ে নিতেই পলকের ঠোঁট ইনানের ঠোঁটের নিচে অর্থাৎ চিবুকে লাগে, অধরের নিচে। মিনি সেকেন্ড দেরি হলে অধরেই লেগে যেত। ইনান তড়াক করে সরে পড়ে পলকের ওপর থেকে। পলক ধীর পায়ে উঠতে নেয়। সে জানে সে ভুল করেছে, কিন্তু অনুতপ্ত নয় সে। তার মন কুগায় ছিল। মনে হয়েছিল যেই আশা ছিল ইনানকে পাওয়ার, সেই আশাটা কোনোভাবে ধূলিসাৎ হয়ে যাবে। ইনানকে পাওয়া হবে না, কোনোদিন না। সেই ভয় থেকে পলক খুব বড় দুঃসাহস করে ফেলেছে। ইনানের রাগ তরতরিয়ে বেড়ে গেল। যাকে সে ভরসার স্থল ভেবেছিল, এখন সেই তার দিকে কামনার্থ চোখে তাকাচ্ছে। পলকের থেকে সে এটা ইহ জন্মেও আশা করেনি। স্তম্ভিত নয়নে পলকের দিকে চেয়েছিল সে। বুকে মন খানিকের মতো পাথরের চাপ। কাকে ভরসা করবে? যাকে ভরসা করতে চাই সেই তার কোনো না কোনো ক্ষতি করতে চায়। কান্নাই এবং শোকে কণ্ঠরোধ হয়ে আসে ইনানের। পলককে কথা শোনানোর জন্য মুখ খুলতে গিয়ে অনুভব করে গলা ভারী, ব্যথা করছে অতিরিক্ত কান্নার ফলে। তবে তার রেগে ওঠা মন ঠিকই পলককে তিরস্কার করল। আমাকে তাহলে শুধু শুধু বাঁচিয়েছিলেন কেন? শিকারের মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছেন নিজে গলাৎকরণের জন্য? আপনি এতটা নীচ। শরৎ আর আপনার মধ্যে পার্থক্যটা বাকি কোথায় থাকলো? ইনান মুখে বলতে না পারলেও তার হাত নিষ্পিস করে উঠল। ডান হাত ওঠালো পলককে চড় দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই ইনানের পাশ কেটে গেল ঠান্ডা বাতাস। চোখের পলকে চেয়েও দ্রুত ছিল সে বাতাস। ইনান পলক ফেলতেই পলককে দেখতে পেল না। দেখলো বিশাল দেহি কারো পিঠ পলককে আড়াল করে রেখেছে। আরেকবার চোখ ফেলতেই মুষ্ঠাঘাতের আওয়াজ আসলো। ইনান হতভম্ব চোখে চাঁদের আলোয় দেখলো জেহেফিলকে। ইনানের চোখ কপালে উঠে গেল অনাকাঙ্ক্ষিত মুহূর্তে জেহেফিলকে দেখে। জেহেফিল পলককে মাটিতে ফেলে তার উপর উঠে পলকের মুখে একের পর এক ঘুষি মেরেই চলেছে। ইনানের হতচকিত ভাব কেটে গেল দাঁত ভাঙার আওয়াজে। শরীর কেঁপে উঠল তার অজানা আশঙ্কায়। ইনান জেহেফিলের কাছে এগিয়ে গেল তাকে থামাতে। পলক পুলিশ মানুষ, তাকে দু একবার মারলে ঠিক আছে, কিন্তু যদি ওকে মেরে ফেলে তাহলে কেস খাবে জেহেফিল। জেহেফিল যেভাবে আঘাত করছে তাতে মনে হচ্ছে 2 মিনিটের মাথায় পলক পটল তুলবে। জেহেফিলকে থামাতে পারল না ইনান। জেহেফিলের চোখ মুখ ভয়ঙ্কর ক্রোধান্বিত, ঘাড়ের রগ ফুলে উঠেছে। অপ্রকৃতিস্থের ন্যায় লাগছে তাকে। তার চোখের ভাষা ইনান বুঝতে না পারলেও তার মন বলছে মৃত্যুর খেলা করছে জেহেফিলের চোখে। এলোমেলো চুলে জেহেফিলকে আরো ভয়ানক লাগছে, সাইকোর মতো, যেমনটা সে মুভিতে সিরিয়াল কিলারদের দেখেছে। পলকের মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে নিজেকে রক্ষার সুযোগ পেল না। তার আগেই অতর্কিত হামলার শিকার হতে হয় তাকে। কয়েক ঘা পরে পলক চোখে তারা দেখতে পায় যেন। চোখ বুজে আসে তার। ইনান জেহেফিলের হাত ধরে থামানোর চেষ্টা করলো। জেহেফিল এমনভাবে ইনানের দিকে চাইল যে ইনান ছিটকে দূরে সরে গেল। জেহেফিল চোখ দিয়ে যেন ইনানকে ভস্ম করে দিবে। জেহেফিলের হাত ভরে গেছে পলকের মুখের রক্ত দিয়ে। আরো দুটো ঘুষি মেরে পলক থেকে উঠে ইনানের দিকে এগিয়ে যায়। ইনান বারংবার ঢোকিলছে। চাঁদের আলোয় সাদা শার্ট পরুয়া, উস্কো খুস্কো চুল, ধূসর চোখে অদমনিত ক্রোধ ও রক্তে রঞ্জিত জেহেফিলকে হিংস্র দানবের ন্যায় লাগছিল। ইনান পিছু হাঁটল। পড়ে থাকা লতার সাথে পা বেঁধে মাটিতে পড়ে গেল। জেহেফিল ঘাড় কাত করে ইনানের দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। ইনানের পিঠ গাছে ঠেকে যায়। জেহেফিল ইনানের দিকে এক পলক তাকিয়ে আচমকা তার চুল ধরে টেনে ওঠায়, মুখের সামনে নিয়ে আসে। ব্যথায় কুকিয়ে ওঠে ইনান। জেহেফিলের হাত ছাড়ানোর চেষ্টা করতে জেহেফিল আরো শক্ত করে ধরল। ইনান জেহেফিলের হাত হালকাভাবে ধরল, যাতে জেহেফিল মনে না করে যে সে ছাড়ানোর জন্য হাত ধরেছে। জেহেফিল তার রক্ত লাগা হাতে ইনানের ঠোঁটে আঙ্গুল ছোঁয়ায়, গাল চেপে ধরে রুট ভাবে। ইনান চেষ্টা করছে চেহারা স্বাভাবিক রাখার, কিন্তু ব্যথা সইতে না পেরে তার চোখ মুখ কুঁচকে গেল। জেহেফিল গম্ভীর গলায় শুধু ডাকলো, বাটারফ্লাই। তারপর ইনানকে আচম্বিতে কাঁধে তুলে নেয়। ইনান জেহেফিলকে বাধা দিল না। সে জানে জেহেফিল তাকে ছাড়বে না। জেহেফিল ইনানকে কাঁধে তুলে পলকের চুলের মুঠি ধরে হিড় করে টেনে নিতে থাকে। জঙ্গলে পড়ে থাকা ভাঙা ডাল লতা পাতায় অবচেতন পলকের শার্ট ছিঁড়ে যায়, শরীর কেটে যায়। বাসায় আসার পর পলককে গোডাউনে ফেলে ইনানকে নিয়ে যায় বাথরুমে। ঝর্ণার নিচে ইনানকে রেখে লুফায় সাবান নিয়ে ইনানের ঠোঁটে ঘষতে লাগে। সাবানের তেতো স্বাদ ইনানের মুখের ভেতর চলে যায়। ইনান যতবার কিছু বলার জন্য মুখ খুলে ততবার জেহেফিল লুফা দিয়ে জোরে রগড়াতে থাকে ইনানের ঠোঁটে। কিছু বলার সুযোগ পায় না ইনান, শুধু চেয়ে থাকে জেহেফিল হিমশীতল চোখে।
প্রায় আধ ঘন্টা পর ইনান নিস্তার পায় জেহেফিল থেকে। ইনানকে টেনে রুমে নিয়ে আসে। ভেজা অবস্থায় ইনানকে খাটে ফেলে এক হাতে ইনানের দুহাত মাথার ওপর, আরেক হাতে তার কোমর চেপে ধরে ঠোঁট দখলে নিয়ে নেয় জেহেফিল, যেন কতদিনের অভুক্ত সে। এমনভাবে ইনানের ওপর আক্রমণ চালায়। যখন ইনানের দম বন্ধ হয়ে চোখ বড় হয়ে যায় তখন জেহেফিল তাকে ছাড়ে, তবে তা 1 সেকেন্ডের জন্য। ইনান শ্বাস নিতে না নিতেই জেহেফিল আবার ইনানের ওষ্ঠাধর আয়ত্তে নেয়। এভাবে বারংবার ইনানের দম ফুরিয়ে আসলে জেহেফিল 1 মুহূর্তর সময় দিয়ে আবারও নিজের কাজ চালাতে থাকে। চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না ইনান দুর্বল হয়ে যায়। ইনান ক্লান্ত হলে জেহেফিল ঠোঁট ছাড়ে। ইনানের ঠোঁট ফুলে লাল হয়ে গেছে। জেহেফিল সেদিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, You have 2 minutes. এ বলে উঠে চলে যায় সে। ইনান আয়নায় গিয়ে দেখে তার ঠোঁট আর ঠোঁট নেই, যেন সে রক্ত মেখেছে। জেহেফিল তাকে ওয়ার্ন করে গেছে, তাই ইনান সময় নষ্ট করলো না। আগে গিয়ে জামা চেঞ্জ করলো। চুল মোছার জন্য তোয়ালে হাতে নিতে জেহেফিল ঠাস করে দরজা খুলে ইনানের হাত ধরে নিয়ে যায়। ইনান চুল মোছার সময়ও পায় না। জেহেফিল ইনানকে নিয়ে গোডাউনে গেল। একটা হলুদ টিমটিমে বাল্ব ঝুলে আছে সিলিং এ, তার নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে পলক। ইনানকে একটা চেয়ারে বসালো। পলকের পাশে একটা বড় ব্যাগ পড়ে আছে। জেহেফিল সাথে করে আনা বোতলটার সবটুকু পানি পলকের মুখে ছুঁড়ে মারল। কেসে উঠল পলক। তার প্রতিটা কাশের সাথে রক্ত বেরোচ্ছে। চোখ মেলতে পারল না। অস্ফুটে কিছু বলল বিড়বিড় করে। জেহেফিল ব্যাগ থেকে বড় একটা হকি স্টিক বের করলো। ইনানের বুঝতে বাকি রইল না জেহেফিল কি করবে। পলকের ওপর তার রাগ হলেও সে চায় না তার জন্য কারো জীবন যাক। সে পলককে চড় দিতে পারেনি, তবে জেহেফিল যা করেছে তাতে তার শাস্তি হয়ে গেছে। ইনান চায় না পলককে নিয়ে আর কোনো ঝামেলায় জড়াতে। সে চায় পলক তাদের জীবন থেকে চলে যাক, তবে জীবন্ত অবস্থায়। ইনান দৌড়ে যায় জেহেফিলের কাছে, মিনতি করে বলে, জেফিল, উনি ওনার শাস্তি পেয়ে গেছে। জেফিল, আর কিছু করিয়েন না প্লিজ। জেহেফিল অনুভূতিহীন চোখে চায় ইনানের দিকে। ইনানকে আবারও চেয়ারে বসিয়ে থ্রেট দিল, চেয়ার থেকে উঠলে ওই বাস্টার্ডের শাস্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। তোমার একটা ভুল পদক্ষেপ মানে ওই জানোয়ারের মৃত্যুর দিকে 1 ধাপ এগিয়ে যাওয়া। Have I understood? ইনান ভয়ে ভয়ে মাথা উপর নিচ করলো। জেহেফিল মাথা দুলিয়ে দুদিকে ঘাড়ির হাড় ফুটিয়ে বলল, Say it. বুঝেছি। And yes, আরেকটাবার তুমি রিকোয়েস্ট করবে আমাকে থামার জন্য, তাহলে জেহেফিল জোর চোখে তাকায় ইনানের দিকে। You know that, right? ইনান কম্পিত গলায় বলল, হুম। That's so sweet of you. জেহেফিল হাসল, কাষ্ঠ হাসি। জেহেফিল পলকের কাছে এসে হকি স্টিক দিয়ে পলকের পেটে জোরে বাড়ি দিল। পলক পেট চেপে উল্টে গেল প্রায়। ইনান চিৎকার করে উঠল। কিছু বলার সাহস পায় না সে। জেহেফিল আরো কয়েকবার পলকের মুখে আর পেটে আঘাত করতে লাগলো। রক্তে পলকের চেহারা চেনা যাচ্ছে না, চুলগুলো রক্তে রঞ্জিত। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে পলকের চুল মুখ থেকে। রক্ত দেখে ইনানের মাথা চক্কর দিয়ে উঠল। জেহেফিল নির্দয়ের মতো মারতেই লাগলো পলককে। ইনান না পেরে জেহেফিলের কাছে উঠে আসলো। জেহেফিল তা দেখে হিংস্র চোখে তাকায়। I warned you.